এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি মিং তাই নামের একটা লোককে, যার পেছনে অনেকগুলো সোলজার লেগেছিল, মানে তারা তাকে মারার জন্য তাকে ফলো করছিল। এই জন্য মিং তাই দৌড়ে একটা শেল্টার রুমের মধ্যে চলে আসে, যেখানে আমরা তার বাবা মিং ইয়াজিকে দেখতে পারি, যে কিনা এখানে তলোয়ার বানাচ্ছিল। আসলে আমরা জানতে পারি সে খুবই ভালো একজন তলোয়ার মেকার ছিল, আর চায়নাতে তার তলোয়ারের অনেক বেশি প্রশংসাও ছিল। সে এতটাই ফেমাস ছিল যে রাজা পর্যন্ত তাকে পার্সোনালি চিনত। এই জন্য রাজা তাকে একটা স্পেশাল তলোয়ার বানানোর কাজ দিয়েছিল, যেটা একটা ম্যাজিক্যাল তলোয়ার ছিল। তবে এখন কোনো একটা কারণে সেই রাজার লোকজনই তাকে মারতে চায়, এই জন্য তারা সেখানে আক্রমণ করে দেয়। আসলে আমরা জানতে পারি সে নিজে রাজাকে যেই পাওয়ারফুল তলোয়ারটা বানিয়ে দিয়েছিল, সেই তলোয়ারটার অ্যাগেনস্টে অন্য একটা পাওয়ারফুল তলোয়ার সে বানাচ্ছিল, যাতে করে যদি কখনো রাজা স্বৈরাচারী হয়ে ওঠার ট্রাই করে, তাহলে এই তলোয়ার দিয়ে রাজাকে দমন করা যায়। আর যখন রাজা এই জিনিসটা জানতে পেরেছিল, তখনই সে তার উপরে রাগ করে তার লোকজনের মাধ্যমে তার উপরে আক্রমণ করিয়ে দিয়েছিল। আর তখন বাইরে আমরা দেখতে পারি মিং ইয়াজিরও কিছু সোলজার ছিল, যারা কিনা রাজার সোলজারদেরকে ফেস করছিল। আর অন্যদিকে মিং ইয়াজি তার ছেলে মিং তাইকে নিয়ে সোজা নদীর পাড়ে চলে আসে, আর সে তাকে সেই তলোয়ারটা দেয়, যেই তলোয়ারটা সে রাজার অ্যাগেনস্টে বানিয়েছিল। আসলে যদিও এই তলোয়ারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তবে এই অর্ধেক কমপ্লিট করা তলোয়ারটাই সে তার ছেলের হাতে দিয়ে তাকে দ্রুত এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। তবে সে কোনোভাবেই তার বাবাকে ছেড়ে এখান থেকে পালাতে চাইছিল না, কিন্তু তার বাবা তাকে এটা ক্লিয়ার করে বলে যে সে চাইলেও এখান থেকে পালাতে পারবে না। সে যদি পালিয়ে যায় তাহলে দুজনের জীবনই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই জন্য ফাইনালি সে তার ছেলের হাতে তলোয়ারটা দিয়ে তাকে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দেয়। আর তখনই এখানে রাজার দুইটা লোক চলে আসে, আর তারা তার বাবাকে নির্মম একটা মৃত্যু দেয়। মানে তারা তাকে সেই তলোয়ারটা দিয়েই মারে, যেই তলোয়ারটা সে রাজার জন্য বানিয়েছিল, মানে সেই ম্যাজিক্যাল তলোয়ারটা। আর দূর থেকে তার বাবার মৃত্যু দেখার পরে সে সেখান থেকে জোরে জোরে চিৎকার করা শুরু করে। যদিও রাগে তার মাথা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, তবে সে চাইলেও এখন কিছু করতে পারতো না। তো এখান থেকে গল্প শিফট হয়ে চলে আসে 20 বছর সামনে। আমরা এখানে দেখতে পারি মিং তাইকে, যে কিনা এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর এখন সে তার দুইটা বন্ধু ডব্লিউ এবং জুকোর সঙ্গে সবসময় সময়গুলো পার করতো, মানে তারা তিনজন একসাথেই থাকতো। আসলে আমরা জানতে পারি মিং তিয়াং তার বন্ধুদেরকে নিয়ে ডাকাতের একটা গ্রুপ বানিয়েছে। এই জন্য তারা রাস্তা দিয়ে যারাই একা একা যেত তাদেরকেই লুট করে তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে নিত। তবে আজকে যখন সে একটা লোককে লুট করার জন্য তার তলোয়ারটা বের করে, তখন হঠাৎই সেই লোকটা তার তলোয়ারটা দেখার পরে আশ্চর্যজনিত হয়ে যায়। এই জন্য সে তার নিজের তলোয়ারটা বের করে কয়েক সেকেন্ডের মধ্যেই মিন তিয়াংয়ের পেছনে এসে তার গলায় তলোয়ারটা ধরে ফেলে। এইটা দেখার পরে তো মিন তিয়াং পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে পরবর্তীতে যখন সেই লোকটা তার কাছে তার নিজের তলোয়ারটা সম্পর্কে জিজ্ঞেস করে, তখন মিন তিয়াং এটার কোনো অ্যান্সারই দিতে পারছিল না। সে তাকে উল্টাপাল্টা কিছু একটা অ্যান্সার দিয়ে দেয়। তবে এই লোকটার এতে করে কিছু যাই আসে না। সেই কিছু খুচরো কয়েন তাদের দিকে ছুঁড়ে মেরে এখান থেকে সোজা বেরিয়ে চলে যায়। তো এরপরে মিন আর তার বন্ধুরা চলে আসে রেড সিটির গেটের সামনে। আমরা জানতে পারি এখানে অনেক রিফিউজি এসে জমা হয়েছে। তবে মিন আর তার বন্ধুদেরকে দেখার পরেও গার্ডরা দরজা খোলার জন্য সম্পূর্ণ না করে দেয়। আর তখন এখানে সাদা কাপড় পরা একটা লোক চলে আসে। আমরা জানতে পারি